দেখো ধরা যাক যে তোমার ডেল এক্স হচ্ছে একটা সাম লেন্থ। হ্যাঁ, ডেল এক্স একটা গিভেন লেন্থ, যে লেন্থের মধ্যে কোনো একটা ওয়েভ লেন্থ, কোনো একটা ওয়েভ যার ওয়েভ লেন্থ ল্যামডা, তার n সংখ্যক ওয়েভ কন্টেন্ট রয়েছে। ধরা যাক ডেল এক্স এই রিজিয়নটার মধ্যে কোনো একটা নির্দিষ্ট ওয়েভ, তার যার ওয়েভ লেন্থ ল্যামডা, মিন ওয়েভ লেন্থ ল্যামডা, তার n সংখ্যক ওয়েভস রয়েছে। তাহলে ডেল এক্সটাকে আমরা কত লিখতে পারি? ডেল এক্সটাকে লিখতে পারি অ্যাজ n ইন্টু ল্যামডা। if n number of waves is contained within the length del x, then del x equals to n into lambda. Now consider another wavelength which is confined within the same length. একই লেন্থের মধ্যে, একই রিজিয়নের মধ্যে ধরো আরো একটা ওয়েভ কনফাইন্ড। as you know that matter waves is a group of waves, কাজেই এখানে ডিফারেন্ট ওয়েভলেন্থের ওয়েভ এই রিজিয়নটার মধ্যে কন্টেন্ট রয়েছে। তো ধরো যে আরো একটা ওয়েভ যার ওয়েভলেন্থ ল্যামডা প্লাস ডেল ল্যামডা ওই একই রিজিয়ন ডেল এক্স এর মধ্যে কনফাইন্ড। তো ন্যাচারালি কি হবে? ন্যাচারালি তোমার এক্ষেত্রে নাম্বার অফ ওয়েভসটা কম কম হবে বা ডিফারেন্ট হবে। ল্যামডা ওয়েভ লেন্থের ওয়েভের সংখ্যা যদি এন হয়, ল্যামডা প্লাস ডেল ল্যামডা একটা ডিফারেন্ট ওয়েভ লেন্থের ডিফারেন্ট নাম্বার সেই রিজিয়নের মধ্যে কনফাইন্ড। সেই নাম্বারটা ধরা যাক এন মাইনাস ডেল এন, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেইটা নিয়ে আমরা বোধার নই, কেমন? তো ডেল এক্স ইকালস টু এন মাইনাস ডেল এন ইন্টু ল্যামডা প্লাস ডেল ল্যামডা। তো এই দুটো সমান, ডেল এক্স সমান এন ল্যামডা বলছি, আবার ডেল এক্স সমান এইটা বলছি, কাজে এই দুটোকে ইকুয়েট করতে পারি। যদি দুটোকে ইকুয়েট করা হয়, অন্তত এই সেকেন্ড লাইন যেটা বললাম এটাকে মাল্টিপ্লাই করো, করার পর কি পাবে? চারটে টার্ম পাবে, এন ল্যামডা, এন ইন্টু ডেল ল্যামডা, ল্যামডা ইন্টু ডেল এন, আর হচ্ছে ডেল এন ডেল ল্যামডা। তো এখন ডেল এন বা ডেল ল্যামডা দুটোই ছোট, কাজে এদের যে প্রোডাক্টটা সেটা কি ভেরি স্মল। এদের প্রোডাক্টটা ভেরি স্মল অ্যাজ কম্পেয়ার টু আদার টার্মস। এই যে টার্মগুলো রয়েছে তাদের রেসপেক্টে ডেল এন ইন্টু ডেল ল্যামডা এই টার্মটা খুব ছোট। আরো একটা জিনিস দেখতে পাচ্ছ, ডেল ল্যামডা অন আইদার সাইড উইল গেট ক্যান্সেলড। তাহলে এই ইকুয়েশনটা থেকে আমরা যেটা পাই সেটা এরকম, ডেল ল্যামডা বাই ল্যামডা ইকুয়ালস টু ডেল এন বাই এন। ডেল ল্যামডা বাই ল্যামডা ইকুয়ালস টু ডেল এন বাই এন। এবার হোয়াট ইজ দি মিনিমাম ভ্যালু অফ ডেল এন? ডেল এনটা কি, মানে এনটা তো বেসিক্যালি নাম্বারকে রিপ্রেজেন্ট করছে, কাজেই ডেল এন এর যে মিনিমাম ভ্যালু সেই ভ্যালুটা কত? 1। তাহলে ডেল ল্যামডা বাই ল্যামডা এইটার মিনিমাম ভ্যালুটা যদি দেখি সেইটা উইল বি 1 বাই এন। এই এক্সপ্রেশনে ডেল এন ইকুয়ালস টু 1 বসিয়ে দাও, তাহলে ডেল ল্যামডা বাই ল্যামডা সমান 1 বাই এন, এইটার সাথে সমান। এবার পি এর দিকে তাকাও, হোয়াট ইজ মোমেন্টাম করেসপন্ডিং টু দি ওয়েভলেন্থ ল্যামডা? দিস ইজ সিম্পলি এইচ বাই ল্যামডা। ল্যামডা ওয়েভলেন্থের করেসপন্ডিং মোমেন্টামটা কত? এইচ বাই ল্যামডা। ডেল পি সমান কত হবে? ডেল পি ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা স্কোয়ার ইন্টু ডেল ল্যামডা। এখানে আমরা নেগেটিভ সাইনটা ইগনোর করছি, ওই একই রকম যুক্তি, আমরা শুধুমাত্র এই ডিস্ট্রিবিউশনটা কি সেইটাতে ইন্টারেস্টেড। ভ্যালুটা বেশি কি কম, পজিটিভ কি নেগেটিভ, দ্যাট ডাজ নট ম্যাটার ইন দিস কেস। তো ডেল পি ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা স্কোয়ার ইন্টু ডেল ল্যামডা। বা যদি ডেল পি বাই পি করি, ডেল পি বাই পি করি, এখানে ডেল পি রয়েছে এখানে পি রয়েছে, দুটোকে ডিভাইড করো। ডিভাইড করলে দেখতে পাবে এটা ডেল ল্যামডা বাই ল্যামডা অর্থাৎ 1 বাই এন এর সাথে সমান। বা ডেল পি যদি লিখি, ডেল পি ইকুয়ালস টু পি বাই এন। এখানে আমরা ডেল এক্স সমান লিখেছিলাম এন ল্যামডা, আর এখানে ডেল পি সমান পেলাম পি বাই এন। এবার টেক দেয়ার প্রোডাক্ট, দুটো প্রোডাক্ট নিয়ে দেখো কি হয়। দুটো প্রোডাক্ট মিলে দেখতে পাবে ডেল এক্স ইন্টু ডেল পি সমান এন ল্যামডা ইন্টু পি বাই এন। এন এন ক্যান্সেলড হয়ে যাবে, উই হ্যাভ ল্যামডা ইন্টু পি। আফটার মাল্টিপ্লিকেশন উই হ্যাভ দি প্রোডাক্ট অ্যাজ এইচ। অর্থাৎ ডেল এক্স ইন্টু ডেল পি এই প্রোডাক্টটা ইজ অফ দি অর্ডার অফ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এটাই হচ্ছে আনসার্টেনটি প্রিন্সিপাল। পজিশন মেজারমেন্টের আনসার্টেনটি যদি ডেল এক্স হয়, মোমেন্টাম মেজারমেন্টের আনসার্টেনটি যদি ডেল পি হয়, তাহলে তাদের প্রোডাক্টটা অন্তত এইচ এর সাথে এই এইচ এর অর্ডারে হবে আর কি, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের সাথে কম্পারেবল হবে। তো এইটা বেসিক্যালি মিনিমাম আনসার্টেনটি প্রোডাক্ট বলবো, তার কারণ এই ক্যালকুলেশনটা যখন আমরা করি সেইখানে ডেল এন এর ভ্যালুটা মিনিমাম নিয়েছিলাম, ডেল এন ইকালস টু 1 নিয়েছিলাম। সেই জন্য ইন জেনারেল কি ডেল এনটা গ্রেটার দ্যান 1, কাজেই আমরা এখান থেকে বলতে পারি ডেল এক্স ইন্টু ডেল পি ইজ গ্রেটার দ্যান অর ইকাল টু এইচ। আনসার্টেনটি প্রোডাক্টের মিনিমাম ভ্যালুটা এই অফ দি অর্ডার অফ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এটাকে কিন্তু আমরা এরকম এলিমেন্টারি অ্যাপ্রোচে প্রুভ করে ফেলতে পারি। কিছু রিপিট করার দরকার রয়েছে এই পার্টটাতে? এলিমেন্টারি প্রুফ যেটা বললাম এই পার্টটায় কিছু রিপিট করার দরকার আছে?
স্যার স্যার এটা কি বোঝাচ্ছে স্যার, ডেল এইচ ডেল পিটা? কোনটা? প্রোডাক্টটা কি বোঝাচ্ছে স্যার, ডেল এইচ ডেল পি প্রোডাক্টটা? ডেল এক্স ডেল পি, ডেল এক্স ডেল পি প্রোডাক্টটা কি বোঝাচ্ছে? ডেল এক্স ডেল পি হ্যাঁ এই স্যার। প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা দুটো যে আনসার্টেনটি, পজিশন মেজারমেন্টের আনসার্টেনটি ডেল এক্স, মোমেন্টাম মেজারমেন্টের আনসার্টেনটি ডেল পি, এই দুটো আনসার্টেনটি প্রোডাক্টে বোঝানো হচ্ছে। দুটো আনসার্টেনটি প্রোডাক্টকে বোঝানো হচ্ছে। এটা বলতে চাওয়া হচ্ছে যে দুটো আনসার্টেনটি মানে পজিশন আর মেজারমেন্ট, এই দুটো কনজুগেট ভেরিয়েবলস এর মেজারমেন্টের আনসার্টেনটিস, তাদের প্রোডাক্টটা মিনিমাম ভ্যালুটা এইচ। অর্থাৎ একটা আনসার্টেনটি মানে একটা একটা যদি কোয়ান্টিটিকে আমি প্রিসাইজলি মেজার করতে পারি, এক্সটাকে যদি প্রিসাইজলি মেজার করতে পারি, ডেল এক্সটা কি ক্লোজ টু জিরো, সেক্ষেত্রে মোমেন্টাম মেজারমেন্টটা কমপ্লিটলি এ হবে আর কি, হ্যাঁ, ভেগ হবে। ডেল পিটা সেক্ষেত্রে ইনফিনিটি হয়ে যাবে। অন দি আদার হ্যান্ড, মোমেন্টামটাকে যদি আমরা প্রিসাইজলি মেজার করতে পারি, অর্থাৎ ডেল পি যদি টেন্স টু জিরো হয়, তাহলে পজিশন মেজারমেন্টটা কমপ্লিটলি আনসার্টেন, ডেল এক্সটা উইল অ্যাপ্রোচ টু ইনফিনিটি। আর কি বলছিলে দিব্যশ্রী, কি বলছিলে? হ্যাঁ স্যার, বলছি যে যদি প্রথম ক্ষেত্রে মানে ল্যামডা ওয়েভ লেন্থে মানে যদি এন সংখ্যক ওয়েভস থাকে আমরা ধরে নিয়েছি, তো তাহলে যখন ওটা বাড়ছে আর কি ল্যামডা প্লাস ডেল্টা ল্যামডা, তখন ওয়েভ নাম্বারটাও কি বাড়বে, মানে বাড়ার কথা তো? ওয়েভ নাম্বার কেন বাড়বে? একটা জায়গার মধ্যে যদি লম্বা একটা ওয়েভ লেন্থ থাকে, যতগুলো ওয়েভ থাকবে তার থেকে আরো যদি লার্জার ওয়েভ লেন্থ হয়, ন্যাচারালি তার থেকে কম সংখ্যক ওয়েভ লেন্থ থাকবে। ইজ নট ইট? হ্যাঁ 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 হ্যাঁ। তুমি ডেল ল্যামডাটাকে যদি হ্যাঁ স্যার। পজিটিভ বলো, তাহলে অবশ্যই এন মাইনাস ডেল এন এইটা এন এর থেকে ছোট। ল্যামডা প্লাস ডেল ল্যামডা এটা যদি হুম। ল্যামডার থেকে বড় হয়, তাহলে এন হ্যাঁ মাইনাস ডেল এন এইটা এন এর থেকে ছোট। হ্যাঁ, যাই হোক, মানে এখানে হ্যাঁ কিন্তু এই মানে সাইনটা নিয়ে না বদার হওয়ার বিশেষ কিছু হ্যাঁ নেই। হ্যাঁ সাইনটা হ্যাঁ স্যার, নিয়ে বুঝতে বদার হওয়ার পেরেছি কিছু এবার। নেই। এবং এই ক্যালকুলেশনটা তো দেখতে পাচ্ছ যে ডেল পি সমান এইচ বাই ল্যামডা স্কোয়ার ইন্টু ডেল ল্যামডা, এইটা ধরেছি। আমি কিন্তু এখানে নেগেটিভ সাইনটাকে ইগনোর করেছি। উই আর নট বদার উইথ দ্যাট বিকজ উই আর হুম। ইন্টারেস্টেড ইন দি ইন ক্যালকুলেটিং দি আনসার্টেনটি। আচ্ছা, ঠিক আছে স্যার। প্রসিড স্যার, করি। বলো স্যার, বলো। স্যার বলছি স্যার, এটা 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 কি হাইজেনবার্গের আনসার্টেনটিটা প্রুফ করা হলো? না না, একেবারেই তা নয়। সেটার আলাদা প্রুফ রয়েছে, সেটা অ্যাডভান্স লেভেলে করানো হয়। আমরা এখানে যেটা বললাম একদম এলিমেন্টারি লেভেলে একটা প্রুফ আর কি। এটা দেখতে পাচ্ছ যে বেসিক্যালি কনসিকুয়েন্স অফ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। যে একটা রিজিয়নের মধ্যে তোমার একটা সার্টেন ওয়েভ লেন্থই রয়েছে তা তো নয়, মানে এটা এটা কি বেসিক্যালি ওয়েভ প্যাকেট। এটা এটা বেসিক্যালি ওয়েভ প্যাকেট, একটা নির্দিষ্ট ওয়েভ লেন্থ। সেই জন্যই ডেল এক্স সমান এন ল্যামডা যেমন লেখা হয়েছে, তেমনি এন মাইনাস ডেল এন ইন্টু ল্যামডা প্লাস ডেল ল্যামডা এইটাও লেখা হয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছ যে পজিশন এবং মোমেন্টাম দুটো মেজারমেন্টের আনসার্টেনটি যে প্রোডাক্টটা, সেইটা অফ দি অর্ডার অফ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এটা বেসিক্যালি কনসিকুয়েন্স অফ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি and it reflects the fact that quantum mechanics, although a complete theory, provides a less detailed description of a physical system than does classical physics. আমি সেটাতে পরে আসছি। বাট এই তোমার কোয়েশ্চেনটার কনটেক্সটে আমি যেটা বলবো, এটা একদম এলিমেন্টারি লেভেলের একটা প্রুফ, এবং ইট ফলোজ ফ্রম দি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ স্যার, ঠিক। Okay, next, let us discuss a thought experiment. A thought experiment, an experiment which was proposed by Niels Bohr to measure the position of an electron as precisely as possible. একটা ইলেকট্রনের পজিশন, একটা ইলেকট্রনের পজিশন বা একটা ইলেকট্রনকে ডিটেক্ট করা উইথ অ্যাজ উইথ অ্যাজ হাই প্রিসিশন অ্যাজ পসিবল, এরকম একটা এক্সপেরিমেন্ট নিলস বোর প্রপোজ করেছিলেন। এটা আজও এইরকম নামই রয়ে গেছে, থট এক্সপেরিমেন্ট এইরকম নামই রয়ে গেছে। অ্যাট দি এন্ড প্রবাবলি ইউ ক্যান অ্যান্সার why it is still a thought experiment. দেখো, to locate the electron as exactly as possible, Bohr assumed that a very short wavelength radiation like gamma ray may be used to illuminate the electron. একটা ইলেকট্রনকে as exactly as possible লোকেট করার জন্য বোর
এইরকম গামা রেডিয়েশন দিয়ে ইলেকট্রনটাকে ইলুমিনেট করার কথা বলেছিলেন। He assumed that a very short wavelength radiation like gamma ray may be used to illuminate the electron, and this radiation scattered from the electron may then be observed by a gamma ray microscope. একটা গামা রে মাইক্রোস্কোপ দিয়ে এই ইলেকট্রন থেকে যে গামা রেটা স্ক্যাটার্ড হয়ে আসছে সেইটাকে ডিটেক্ট করার কথা বলেছিলেন। এক্সপেরিমেন্টটা হচ্ছে এরকম যে আমরা একটা গামা রে ইলেকট্রনের উপর ফেললাম, এবার ইলেকট্রন থেকে যে গামা রেটা স্ক্যাটার্ড হচ্ছে সেইটাকে আমরা অবজার্ভ করছি উইথ দি হেল্প অফ এ গামা রে মাইক্রোস্কোপ। স্কিমটা বেসিক্যালি এখানে দেখানো হয়েছে। সাপোজ দি ইলেকট্রন ইজ লোকেটেড সামহায়ার হিয়ার, এরকম কোন একটা জায়গাতে ধরো ইলেকট্রনটা লোকেটেড। আমরা এটা বেসিক্যালি একটা মাইক্রোস্কোপ, যে মাইক্রোস্কোপটা দিয়ে ইলেকট্রনের পজিশনটাকে লোকেট করছি। আমাদের টার্গেটটা হচ্ছে যে এটাকে এক্স্যাক্টলি লোকেট করা, হ্যাঁ, যতটা এক্স্যাক্ট সম্ভব সেইভাবে লোকেট করা, অর্থাৎ টু রিডিউস দি পজিশন আনসার্টেনিটি, টু রিডিউস দি ডেলেক্স। রিজলভিং পাওয়ার অফ এ মাইক্রোস্কোপ, ইউ রিমেম্বার একটা মাইক্রোস্কোপে রিজলভিং পাওয়ার কত হয়? রিজলভিং পাওয়ার অফ এ মাইক্রোস্কোপ ইজ ল্যামডা বাই সাইন আলফা। একটা মাইক্রোস্কোপের রিজলভিং পাওয়ার হচ্ছে ল্যামডা বাই সাইন আলফা, যেখানে ল্যামডাটা ওয়েভলেন্থ which is used for resolution. In this case this is the wavelength of the gamma ray, আর সাইন আলফা, এখানে আলফা বলতে কি বোঝানো হচ্ছে সেটা ছবিতে দেখতে পাচ্ছ। সাইন আলফাটা বেসিক্যালি মেজার অফ নিউমেরিক্যাল অ্যাপারচার অফ দি মাইক্রোস্কোপ, অর্থাৎ স্ক্যাটার্ড রেডিয়েশনটা যে মাইক্রোস্কোপের ভিতরে ঢুকবে, স্ক্যাটার্ড রেডিয়েশনটা যে মাইক্রোস্কোপের ভিতরে ঢুকবে সেইটা দেখো আলফা ভ্যালু দ্বারা ডিটারমাইন হবে, তাই না? স্ক্যাটার্ড রেডিয়েশনটা তো যে কোনো দিকে হতে পারে। যদি আলফাটা অনেক বড় হতো তাহলে নিশ্চয়ই নিউমেরিক্যাল অ্যাপারচারটা অনেক বড় হতো, দেয়ার উইল বি এ লার্জার পসিবিলিটি দ্যাট দি স্ক্যাটার্ড রেডিয়েশন ক্যান এন্টার দি মাইক্রোস্কোপ। তো যাই হোক, আমি যেটা বললাম সেটা হোপফুলি ক্লিয়ার, the resolving power of the microscope is lambda by sin alpha, where sin alpha is the measure of the numerical aperture of the microscope. Now naturally del x gives the uncertainty in the measurement of position of the electron. ইলেকট্রনের পজিশনটাকে যে আমরা মেজার করছি তার আনসার্টেনটিটা বেসিক্যালি এই del x এইটার সাথে সমান। এবার what is about the momentum আনসার্টেনটিটা কি রকম হবে দেখো তো। gamma rays of wavelength lambda possess a momentum h by lambda. gamma রেটার ওয়েভলেন্থ যদি ল্যামডা হয় তাহলে করেসপন্ডিং মোমেন্টামটা হচ্ছে h by lambda। এখন স্ক্যাটার্ড গামা রেটা যদি তোমার এই মাইক্রোস্কোপের উপর এসে পড়ে, স্ক্যাটার্ড গামা রে এইখানটাতে তো ইলেকট্রনটা রয়েছে, স্ক্যাটার্ড গামা রেটাকে যদি মাইক্রোস্কোপের ভিতরে ঢুকতে হয়, স্ক্যাটার্ড গামা রেটাকে যদি মাইক্রোস্কোপের মধ্যে ঢুকতে হয় তাহলে নিশ্চয়ই এই আলফা অ্যাঙ্গেলের মধ্যে লাই করতে হবে, অর্থাৎ গামা রে যেটা তার মোমেন্টামটা এই রিজিয়নের মধ্যে থাকবে, গামা রে মোমেন্টামটা এই রিজিয়নের মধ্যে থাকবে। এই যে দুটো আমি লাইন টানলাম এই রিজিয়নটার মধ্যে থাকবে। এখন তাহলে বলো তো এই ডেল পি এক্স এর ভ্যালুটা কি হবে? যদি গামা রের মোমেন্টামটা এই ডিরেকশনে হয় তাহলে এক্স কম্পোনেন্টটা কত? এইটা বেসিক্যালি এক্স কম্পোনেন্ট ডেল পি এক্স। করেসপন্ডিং মোমেন্টামের এই এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা কত? ইট ইজ 0। অন দি আদার হ্যান্ড যদি গামা রের মোমেন্টামটা এইরকম দিকে হয়, গামা রেটা যদি এই একদম এক্সট্রিম অ্যাঙ্গেলে এন্টার করে মাইক্রোস্কোপের মধ্যে, তাহলে আমরা ভিজুয়ালাইজ করতে পারবো। সেক্ষেত্রে গামা রের মোমেন্টামটা হবে পি সাইন আলফা। এই অ্যাঙ্গেলটা আলফা, ন্যাচারালি এই অ্যাঙ্গেলটাও আলফা। এইটা যদি তোমার পি হয়, তাহলে তার এক্স কম্পোনেন্টটা হবে পি ইন্টু সাইন আলফা। তাহলে বুঝতে পারছো যে স্ক্যাটার্ড গামা রেটা মাইক্রোস্কোপের ভিতরে ঢুকছে, তার মোমেন্টামটা লাইজ বিটুইন 0 এন্ড পি সাইন আলফা। আমরা ইলেকট্রনটাকে ইলুমিনেট করেছি বাই এ গামা রে অফ ওয়েভলেন্থ ল্যামডা, অর্থাৎ যে ইনসিডেন্ট গামা রে তার মোমেন্টাম হচ্ছে h বাই ল্যামডা। এবার ইলেকট্রন থেকে যে স্ক্যাটার্ড গামা রেটা মাইক্রোস্কোপে ঢুকছে, আমরা যেটাকে ভিজুয়ালাইজ করছি, তার মোমেন্টামটা মানে সেটাকে বেসিক্যালি এই নিউমেরিক্যাল অ্যাপারচার যে অ্যাঙ্গেলটা দেখানো হয়েছে তার মধ্যে কনফাইন থাকতে হবে, অর্থাৎ এক্স কম্পোনেন্ট অফ মোমেন্টাম should lie in the range between 0 and p sin alpha. কাজেই মোমেন্টাম আনসার্টেনটিটা কত? ন্যাচারালি মোমেন্টাম আনসার্টেনটি will be p into sin alpha. Uncertainty in the definition of momentum of the gamma photon and hence that of the electron is thus p into sin alpha. তাহলে এবার চেক করে দেখো, what is the uncertainty product? del x into del p. del x into del p সমান, del x টা আমরা অলরেডি বলেছি lambda by sin alpha,
del p টা বললাম p into sin alpha, take their product to find the value as h. del x into del p এটা দেখতে পাচ্ছ তাহলে is of the order of Planck constant. এরকম একটা থট এক্সপেরিমেন্ট দিয়ে নিলস বোর এই আনসার্টেনটি প্রিন্সিপালটা এক্সপ্লেন করার চেষ্টা করেছে। এক্সপেরিমেন্টটা কি বললাম সেটা বোঝা গেছে? এক্সপেরিমেন্টটা কি এবং যদি এরকম একটা এক্সপেরিমেন্ট করা যায় তার লিমিটটা কি সেটা পরিষ্কার হয়েছে? স্যার বলো। স্যার ডেল পিটা কিভাবে হচ্ছে পি সাইন আলফা? ডেল পিটা বলেন তো। হ্যাঁ হ্যাঁ, এই যে বললাম, দেখো গামা রেটাকে যদি স্ক্যাটার্ড গামা রেটাকে যদি ভিজুয়ালাইজ করতে হয় তাহলে তো তাকে এই মাইক্রোস্কোপের ভিতরে ঢুকতে হবে, তাই না? মাইক্রোস্কোপটার মধ্যে তো ঢুকতে হবে। স্ক্যাটার্ড গামা রেটাকে যদি ভিজুয়ালাইজ করতে হয় তাহলে মাইক্রোস্কোপের মধ্যে ঢুকতে হবে, অর্থাৎ স্ক্যাটার্ড গামা রেটা তোমার এই যে আলফা অ্যাঙ্গেলের মধ্যে বেসিক্যালি ডিস্ট্রিবিউটেড হতে পারে। তুমি একটা সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেলের কথা কনসিডার করো না, হ্যাঁ, সেই সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা আলফা, তার থেকে যদি বড় হয় তাহলে তার গামা রেটা মাইক্রোস্কোপের ভিতরে ঢুকছে না, আমরা ভিজুয়ালাইজ করতে পারছি না। ইজ ইট কারেক্ট? হ্যাঁ, তাহলে কি দাঁড়াচ্ছে যে যে স্ক্যাটার্ড গামা রে তার মোমেন্টামটা এই যে ডিরেকশন আর এই যে ডিরেকশন এদের মধ্যে রয়েছে। স্ক্যাটার্ড গামা রেটা মাইক্রোস্কোপে ঢুকছে, তার মানে কি তার মোমেন্টামটা এই যে দুটো ডিরেকশনকে দেখিয়েছি তার মধ্যে লাই করছে। যদি স্ক্যাটার্ড গামা রেটা এই ডিরেকশনে ঢোকে তাহলে এক্স কম্পোনেন্ট অফ মোমেন্টাম কত? জিরো। এই দিক বরাবর মোমেন্টাম কম্পোনেন্টটা কত? জিরো। অন দি আদার হ্যান্ড যদি গামা রেটা এই ডিরেকশনে ঢোকে তাহলে এক্স কম্পোনেন্ট অফ মোমেন্টামটা কত হবে? পি সাইন আলফা। গামা রের মোমেন্টামটা হচ্ছে পি। যদি তোমার একদম এক্সট্রিম অ্যাঙ্গেলে মাইক্রোস্কোপের মধ্যে ঢোকে তাহলে এক্স কম্পোনেন্ট এই দিক বরাবর কম্পোনেন্টটা কত হবে? পি সাইন আলফা। তাহলে যে স্ক্যাটার্ড গামা রেটাকে আমরা ভিজুয়ালাইজ করতে পারছি উইথ দি হেল্প অফ এ মাইক্রোস্কোপ হ্যাভিং দিস নিউমেরিক্যাল অ্যাপারচার আলফা, সেক্ষেত্রে তাহলে মোমেন্টাম আনসার্টেনটিটা পি ইন্টু সাইন আলফা এর সাথে সমান। স্ক্যাটার্ড গামা রের যে মোমেন্টাম দ্যাট ক্যান বি এনিথিং বিটুইন জিরো অ্যান্ড পি সাইন আলফা। স্ক্যাটার্ড গামা রের যে এক্স কম্পোনেন্ট অফ মোমেন্টাম সেটা কি জিরো থেকে পি সাইন আলফার মধ্যে যে কোনো ভ্যালু থাকতে পারে। বোঝা গেল কি? এবার দুটো প্রোডাক্ট নিয়ে দেখো, দুটো প্রোডাক্টটা হচ্ছে এইচ প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের সাথে সমান। আর কারো কোনো প্রশ্ন? স্যার বলো। স্যার বলছি নিউমেরিক্যাল অ্যাপারচার ওই জায়গাটা একটু বুঝিয়ে দেবেন? না, নিউমেরিক্যাল অ্যাপারচার বোঝানোর কি রয়েছে? এটা তো বললাম যে কোনো ইনস্ট্রুমেন্টের নিউমেরিক্যাল অ্যাপারচার বলতে কি বোঝায়, যে অ্যাঙ্গেলের মধ্যে কোনো একটা রেডিয়েশন ঢুকছে, কোনো একটা রে ঢুকছে যেটাকে আমরা ভিজুয়ালাইজ করতে পারবো। যদি তোমার রেটা এই 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 অ্যাঙ্গেলটার মধ্যে দিয়ে ঢোকে তবে তুমি দেখতে পাবে, যদি না ঢোকে এই রিজিয়নের মধ্যে দিয়ে যদি রেটা যায় তাহলে কি তুমি মাইক্রোস্কোপ দিয়ে ভিজুয়ালাইজ করতে পারবে না, তোমার চোখটা তো এই জায়গাতে রয়েছে। তাহলে রেটাকে অবশ্যই কি এই রিজিয়নটার মধ্যে ঢুকতে হবে। এই যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটাই বেসিক্যালি নিউমেরিক্যাল অ্যাপারচারের মেজারমেন্ট। এটা তোমরা যে কোনো অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের কনটেক্সটে পড়েছো, এই জন্যই আমি না বললাম। আচ্ছা ঠিক আছে স্যার। আর কোনো কোশ্চেন নেই তো? তাহলে আমি কিছু কোশ্চেন করি। why are we considering the gamma ray? আমরা গামা রেটা কেন কনসিডার করছি? why not visible light or infrared? তার ওয়েভলেন্থটা অনেক বলে ওয়েভলেন্থটা অনেক ছোট। তো তার সুবিধাটা কি? এনার্জিটা বেশি। আর কোনো ওয়ে? ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে, তাই কি? আর কেউ কিছু বলছো? স্যার ওয়েভলেন্থটা ছোট হওয়ার জন্য মোমেন্টামটা বেশি হবে, তাহলে আমরা ডিটেক্ট করতে আগের স্লাইডে কি বলেছিলাম দেখো, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে টু লোকেট দি ইলেকট্রন অ্যাজ অ্যাকিউরেটলি অ্যাজ পসিবল। ইলেকট্রনের পজিশনটাকে যতটা বেশি অ্যাকিউরেসি নিয়ে লোকেট করা যায় সেটা হচ্ছে টার্গেট। আমরা ডিটেইলের সমান হচ্ছে ল্যামডা বাই সাইন আলফা, রাইট? তাহলে ল্যামডা যদি ছোট হয় ডিরেকশন ছোট হবে, পজিশন আনসার্টেনটি ছোট হবে, পজিশন মেজারমেন্টটা আরো অ্যাকিউরেট হবে, আরো প্রিসাইজ হবে।
ঠিক আছে? সেই জন্য এখানে এর কথা বলা হয়েছে। ভিটামিন এ আর ডি nothing to do with the energy। যদি আপনার আমরা বক্তব্য কি ভাবে আসছে? কথাগুলো খুব কেটে যাচ্ছে। কেটে আছে। হ্যাঁ স্যার, কিরকম যেন কথা আসছে। কেটে আসছে। সর্বনাশ। আচ্ছা, আমি এই টপিকটা অন্তত বলি, বলে তারপরে ডিসকানেক্ট করব। হ্যাঁ, স্যার এখন ঠিক আছে। স্যার এখন ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাঙ্কস গড। তো ডেল এক্স ইকুয়ালস টু ল্যামডা বাই সাইন আলফা। এই যে ল্যামডাটার কথা বলছি, ল্যামডাটা যত ছোট হবে ডেল এক্সটা কি তত ছোট হবে। ডেল এক্স ছোট এই কথার অর্থ কি? ইলেকট্রনের পজিশনটা মোর প্রিসাইজলি ডিটারমাইন করা। পজিশন আনসার্টেনটিটা স্মল এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে যে আমরা আরো প্রিসাইজলি পজিশনটাকে ডিটারমাইন করতে পারছি। ঠিক আছে, সেই জন্য ল্যামডাটা ছোট নেওয়া হয়েছে। এবার why is it still a thought experiment? Why is it not possible to implement such an experiment? এক্সপেরিমেন্টটা এখনো কেন থট এক্সপেরিমেন্ট এই পর্যায়ে রয়ে গেছে? ইলেকট্রন বলো। দেখো ইলেকট্রন আগের স্লাইডে আমি একটা কথা বলেছিলাম যে অর্ডিনারি অপটিক্যাল পার্টস ক্যান নট বি ইউজড ইন দিস কেস। গামারের ক্ষেত্রে যে অপটিক্যাল পার্ট গুলো দরকার ডিজায়ারেবল, সেইগুলো কিন্তু ডেভেলপ করা সম্ভব নয়। বিভিন্ন যে অপটিক্যাল পার্ট গুলো আমরা দেখেছি, ধরো মানে সাধারণভাবে মাইক্রোস্কোপে কি থাকে, বেসিক্যালি লেন্স। তো এই লেন্স গুলো যে রেসপন্স, সেটা তো ওয়েভলেন্থ ডিপেন্ডেন্ট। ভিজিবল লাইটের ক্ষেত্রে দেখেছো, ইভেন মানে কালারের যদি চেঞ্জ হয় তাতে করেও লেন্সের প্রপার্টি গুলো চেঞ্জ করে যায়। ভাইরাজ আমরা এখানে কি গ্যামা রে এর কথা কনসিডার করছি, যার ওয়েভলেন্থটা কি স্মলার বাই সেভারেল অর্ডারস অফ ম্যাগনিটিউড। কাজেই অর্ডিনারি অপটিক্যাল কম্পোনেন্ট যেগুলো, সেইগুলো কিন্তু এই গ্যামা রে মানে মাইক্রোস্কোপে এ করা সম্ভব নয়। গ্যামা রে মাইক্রোস্কোপ এইটা ডেভেলপ করা সম্ভব হয়নি। এখানে যে অপটিক্যাল পার্টস গুলো লাগে সেইগুলো কিন্তু ডেভেলপ করাটা সম্ভব হয়নি। এটা ইনফ্যাক্ট একটা প্রবলেম আর কি। সেই জন্য এক্সপেরিমেন্ট এখনো থট এক্সপেরিমেন্ট এইরকম ভাবেই বলা হয়। ইট ইজ নট ইয়েট ইমপ্লিমেন্টেড। আগে আমি একটা এক্সপেরিমেন্টের কথা বলেছিলাম, সিঙ্গেল ইলেকট্রন এক্সপেরিমেন্ট। সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়েছে, বাট গামা রে মাইক্রোস্কোপ এক্সপেরিমেন্ট ইজ স্টিল এ থট এক্সপেরিমেন্ট। অর্ডিনারি যে অপটিক্যাল কম্পোনেন্টস গুলো রয়েছে, দ্যাট ক্যান নট বি ইউজড ইন দিস গামা রে মাইক্রোস্কোপ। ওকে, এখানে একটা পয়েন্ট আমি হাইলাইট করব যে these uncertainties are inherent in the physical world. আনসার্টেনটিজ, আমরা এখানে যে আনসার্টেনটিজ গুলোর কথা বলছি, those are inherent in the physical world and have nothing to do with the skill of the observer or the experimental errors that occur in actual experiments. ঠিক আছে, কথাটা খুব ভালো করে খেয়াল করবে এবং মানে যতদিন ফিজিক্স নিয়ে থাকবে ততদিন এই জিনিসটাকে মাথায় রাখবে আর কি। এখানে যে আনসার্টেনটিস কথা বলা হচ্ছে, সেইগুলো কিন্তু ফিজিক্যাল ওয়ার্ল্ডের সাথে ইনহেরেন্ট, এর মধ্যেই রয়েছে। আমরা কিন্তু বেটার কোনো এক্সপেরিমেন্টের কথা ভাবতে পারি না যাতে করে এই আনসার্টেনটি গুলোকে ইমপ্রুভ করতে পারি। সেইটা সম্ভব না। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দি এক্সপেরিমেন্টাল এরার্স দ্যাট অকার ইন অ্যাকচুয়াল এক্সপেরিমেন্ট। ধরো স্কটিশ চার্চে স্টুডেন্টরা যে ইনস্ট্রুমেন্ট দিয়ে এক্সপেরিমেন্ট করছে, আর বেথুন কলেজের স্টুডেন্টরা যে ইনস্ট্রুমেন্ট দিয়ে এক্সপেরিমেন্ট করছে, তার উপরে কিন্তু এই আনসার্টেনটিটা করবে না। এটা একদম সিস্টেমের সাথে ইনহেরেন্ট। তুমি বেস্ট এক্সপেরিমেন্ট করে বেস্ট অবজারভেশন নিয়েও কিন্তু এই আনসার্টেনটি প্রোডাক্টটা এইচ এর থেকে নিচে নামতে পারবে না। ঠিক আছে, বলো, কিছু বলছিলে কেউ? স্যার বলছি ইলেকট্রন মাইক্রোস্কোপ যেটা আছে সেটা কিন্তু আলাদা। ইলেকট্রন মাইক্রোস্কোপটা কিন্তু আলাদা। ইলেকট্রন মাইক্রোস্কোপটা কিন্তু আলাদা। সেটা বেসিক্যালি ইলেকট্রন দিয়ে বোম্বার্ড করা হয়। হ্যাঁ, ইলেকট্রন বোম্বার্ড করা। মানে সেটা তো ইলেকট্রনকে মানে লোকেট করতে পারে, তো সেখানে তো ইলেকট্রন যদি নিয়ে যদি কাজ করা যায়, তাহলে গামা রে মাইক্রোস্কোপ থেকে এইখানে তো তুমি ইলেকট্রনটাকেই লোকেট করতে চাইছো, একটা ইলেকট্রনকে লোকেট করতে চাইছো।
কোনো একটা পার্টিকেলকে যদি লোকেট করতে হয়, একটা পার্টিকেলকে যদি দেখি, আমাদের কি করতে হয়, সেখান থেকে যে স্ক্যাটার্ড লাইটটা আসছে সেটাকে অবজার্ভ করতে হয়, তাই না? একটা জিনিসের উপর যদি আমরা লাইট ফেলি তবেই তো সেটাকে আমরা দেখতে পাবো, সেখান থেকে স্ক্যাটার্ড হলে তবেই না আমাদের চোখে এসে পৌঁছাবে। এখানে আমরা একটা ইলেকট্রনের পজিশনকে লোকেট করতে চাইছি। এটা কিন্তু তোমার ইলেকট্রন মাইক্রোস্কোপের মতো নয়। ইলেকট্রন মাইক্রোস্কোপ বলতে যেটা বোঝায় বা তুমি যেটাকে বলতে চাইছো, সেখানে ইলেকট্রনটাকে এক্সাইটেশনের জন্য ইলেকট্রনটাকে ইনসিডেন্ট করা হয় টু ভিজুয়ালাইজ। আচ্ছা মানে বেসিক্যালি ইলেকট্রনের সাথে যে ডি ব্রগলি ওয়েভ বলতে পারো, সেই ডি ব্রগলি ওয়েভটাকে ইউজ করা হয় ফর ভিজুয়ালাইজেশন। এইটাই। হ্যাঁ, নেক্সট এবার কিছু প্রবলেমস বলতে পারো বা আরো কিছু এক্সাম্পলস এখানে দেওয়া রয়েছে, যাতে করে আমরা এই আনসার্টেনটিজ গুলোর অর্ডার অফ ম্যাগনিটিউড কেমন হয় বা তার ইমপ্লিকেশন কি সেই সম্পর্কে একটা আইডিয়া পাবো। একটা ম্যাক্রোস্কোপিক অবজেক্টের কথা ভাবো। হ্যাঁ, ধরো তুমি একটা বেসবল নিয়েছো যার মাসটা হচ্ছে অ্যারাউন্ড 0.1 কেজি, এবং এইটাকে তুমি সে 40 মিটার পার সেকেন্ড এরকম একটা ভেলোসিটি দিয়ে থ্রো করেছো। তাহলে হোয়াট উইল বি দি মোমেন্টাম দ্যাট ইউ হ্যাভ ইম্পার্টেড? দি মোমেন্টাম ইজ মাস ইনটু ভেলোসিটি, সো 4 কেজি মিটার পার সেকেন্ড। সাপোজ দি মোমেন্টাম ইজ মেজার্ড উইথ অ্যান অ্যাকিউরেসি 1%। আমরা এই যে মোমেন্টামটার কথা বলছি, সেই মোমেন্টামটাকে মেজার করছি উইথ অ্যান অ্যাকিউরেসি 1%। কাজে ডেল পি ভ্যালুটা কত হবে? ডেল পি হবে 0.01 ইন্টু পি। 0.01 ইন্টু পি, এখানে পিটা 4 কেজি মিটার পার সেকেন্ড, তাহলে পি ভ্যালুটাকে বসালে যেটা পাবে ডেল পি ভ্যালু, সেটা 0.04 কেজি মিটার পার সেকেন্ড। ফাইন। নাও লেট আস ক্যালকুলেট দি আনসার্টেনটি ইন দি পজিশন। এই বেসবলটার পজিশন মেজারমেন্টের আনসার্টেনটিটাকে ক্যালকুলেট করি বাই অ্যাপ্লাইং দি আনসার্টেনটি প্রিন্সিপল। অ্যাজ ইট সেজ ডেল এক্স ইকুয়ালস টু এইচ বাই ডেল পি। ডেল এক্স সমান এইচ বাই ডেল পি। এইচটা তুমি জানো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। ডেল পি ভ্যালুটা বসাও, বসিয়ে অর্ডার অফ ম্যাগনিটিউডটা যদি ক্যালকুলেট করো, ইউ উইল সি দি ভ্যালু অ্যাজ 10⁻32 মিটার। অর্থাৎ বেসবলটার পজিশন আনসার্টেনটি should be of this order of magnitude 10⁻32 মিটার। Is it small or large? এই আনসার্টেনটিটা স্মল কি লার্জ, কিরকম মনে হচ্ছে? স্যার অনেক ছোট তো, স্মল। অনেক 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 ছোট। বিশেষ করে যেহেতু আমরা বলটা বলছি একটা ম্যাক্রোস্কোপিক অবজেক্ট, তাই না? যে বেসবলের কথা বলছি সেটা তো একটা ম্যাক্রোস্কোপিক অবজেক্ট যার মাসটা হচ্ছে 100 গ্রাম। তো একটা ম্যাক্রোস্কোপিক অবজেক্টের পজিশন আনসার্টেনটি যদি 10⁻32 মিটার হয়, দ্যাট ইজ টু স্মল, এন্ড দ্যাট ইজ হোয়াই উই ডু নট বদার। আমরা ডেলেক্সটাকে বলতে পারি কি ক্লোজ টু জিরো। অর্থাৎ এই যে আমাদের ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডেও হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা ভ্যালিড, but we do not bother with it. There is no wonder that one does not observe the effects of uncertainty principle in everyday life. আমাদের ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডেও কিন্তু এই জিনিসটা রয়েছে, কিন্তু তার এফেক্টটা এতটাই স্মল যে সেটা আমরা বেসিক্যালি ফিল করতে পারি না, ভিজুয়ালাইজ করতে পারি না। But what happens in the microscopic world? Consider an electron, you replace the baseball by an electron. আগে যে এক্সাম্পলটা নিলাম সেখানে বেসবলের পরিবর্তে যদি এটা একটা ইলেকট্রন হতো, তাহলে কি হতো দেখো তো। ইলেকট্রনের মাস 9.1 ইন্টু 10⁻31 কেজি। ধরে নাও ইট ট্রাভেলস উইথ দি সেম ভেলোসিটি, সে 40 মিটার পার সেকেন্ড। ইটস মোমেন্টাম উড বি দিস মাস ইন্টু ভেলোসিটি করে মোমেন্টাম ক্যালকুলেট করো। মোমেন্টাম হচ্ছে এইটা। আগের মতোই ধরে নাও যে মোমেন্টাম মেজারমেন্টের আনসার্টেনটি 0.1%। তাহলে 1%, মোমেন্টাম মেজারমেন্টের আনসার্টেনটি হচ্ছে 1%। তাহলে ডেল পি ভ্যালুটা এইটা, ডেল পি ভ্যালু এইটা। এবার এখান থেকে পজিশন আনসার্টেনটি ক্যালকুলেট করে দেখো বাই ইউজিং দি আনসার্টেনটি প্রিন্সিপল। ইউ সি দি ভ্যালু ইজ 2 ইন্টু 10⁻³ মিটার। ইজ ইট স্মল অর লার্জ? ইজ ইট স্মল বড় অর লার্জ? অনেক অনেক বড়। অনেক বড় বলছি মানে আই এম কম্পেয়ারিং উইথ সাম আদার ভ্যালু। তো যাই হোক, এখানে যেহেতু পার্টিকেলটা ইলেকট্রন, একটা মাইক্রোস্কোপিক পার্টিকেল, সেই মাইক্রোস্কোপিক পার্টিকেলের পজিশন মেজারমেন্ট 2 ইন্টু 10⁻³ মিটার, এটা কিন্তু একটা অ্যাপ্রিসিয়েবল ভ্যালু। এটা কিন্তু ক্লোজ টু জিরো এই জিনিসটা আমরা বলতে পারি না। এটা তাহলে খুব সিগনিফিক্যান্ট একটা ডিজিট। হ্যাঁ, তাহলে
সেখান থেকে জিনিসটাকে ফিল করতে পারলে যে ম্যাক্রোস্কোপিক অবজেক্টের ক্ষেত্রেও যেমন আনসার্টেনটি প্রিন্সিপাল এক্সিস্ট করে, মাইক্রোস্কোপিক অবজেক্টের ক্ষেত্রেও আনসার্টেনটি প্রিন্সিপাল টা হোল্ড করে। তবে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে এই আনসার্টেনটিটা এতটাই ছোট যে উই ডু নট বদার and we do not feel this. But this is important. This becomes important in the microscopic world. This becomes important for the subatomic particles. In fact, quantum theory is for those subatomic particles only. Okay. এবার দেখো এর ইমপ্লিকেশন, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের কিছু ইমপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন বলতে পারো, যেগুলো দিয়ে আমরা কিছু জিনিস এক্সপ্লেন করতে পারি বা কিছু জিনিসকে প্রেডিক্ট করতে পারি। আমরা প্রথমে যে এক্সাম্পলটা নিয়েছি সেটা এইরকম, ইম্পসিবিলিটি অফ ইলেকট্রন রিসাইডিং ইনসাইড দি নিউক্লিয়াস। একটা ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে না, এইটাকে থাকে না বা থাকতে পারে না, থাকে না, ধরো হ্যাঁ একটা ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকে না, এই যে ফেনোমেননটা, এই যে ফ্যাক্ট, এইটাকে আমরা এস্টাবলিশ করতে পারি উইথ দি হেল্প অফ আনসার্টেনটি প্রিন্সিপাল। আচ্ছা, এমন কি কোনো এভিডেন্স জানো যাতে করে মনে হতে পারে যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের ভিতরে ছিল, বেরিয়ে এলো? এমন কোনো এভিডেন্স জানো যাতে করে মনে হতে পারে অ্যাপারেন্টলি যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের ভিতরে ছিল, বেরিয়ে এলো? স্যার বিটা ডিকে। হ্যাঁ স্যার, বিটা ডিকে যদি হয় একদমই তাই, বিটা ডিকে। হ্যাঁ, বিটা ডিকেতে কি হয়, বিটা ডিকেতে আমরা দেখি যে একটা রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস থেকে ইলেকট্রন ইমিশন হয়, তাহলে অ্যাপারেন্টলি আমাদের মনে হতে পারে যে ইলেকট্রনটা ওই নিউক্লিয়াসের মধ্যে ছিল। কিন্তু আমরা এখানে এই আনসার্টেনটি প্রিন্সিপালটা অ্যাপ্লাই করে দেখাবো যে ট্রুলি কিন্তু ইলেকট্রনটা নিউক্লিয়াসের ভিতরে ছিল না, রাদার ইট ওয়াজ জেনারেটেড ডিউরিং দি বিটা ডিকে প্রসেস। বিটা ডিকে প্রসেসে ইলেকট্রনটা জেনারেটেড হয়েছে, আগে থেকে কিন্তু ইলেকট্রনটা নিউক্লিয়াসের ভিতরে ছিল না। ইলেকট্রন যে নিউক্লিয়াসের ভিতরে থাকে না, সেটাকে আমরা এই আনসার্টেনটি প্রিন্সিপাল দিয়ে এক্সপ্লেন করতে পারি। দেখো এইভাবে প্রসিড করা যেতে পারে। আমরা ধরে নিই, আমরা একদম মানে সেই নেতিবাচক সুরেই এগোবো আর কি। ধরে নেওয়া যাক যে তোমার এই নিউক্লিয়াসের ভিতরে ইলেকট্রনটা আছে, ঠিক আছে, নিউক্লিয়াসের ভিতরে ইলেকট্রনটা আছে। যদি নিউক্লিয়াসের ভিতরে ইলেকট্রনটা থাকে, এখানে আমি বিশাল বড় করে দেখিয়েছি নিউক্লিয়াসটা, নিউক্লিয়াসটা আসলে এত বড় নয়। কিরকম হয়, যদি নিউক্লিয়াসটা ভিতরে ইলেকট্রন থাকে, তার পজিশন আনসার্টেনটিটা নিশ্চয়ই এই ডায়ামিটারটার সাথে সমান হবে। একটা ইলেকট্রন যদি নিউক্লিয়াসের ভিতরে থাকে, তার পজিশনটাকে যদি আমরা লোকেট করার চেষ্টা করি, তাহলে সেই পজিশন মেজারমেন্টের আনসার্টেনটি কখনো নিউক্লিয়াসের রেডিয়াসটা থেকে তো বড় হতে পারে না। এগ্রিড? এগ্রি করছো? জিনিসটাকে এগ্রি করছো কি বলছি? যদি ধরে নেওয়া যায় যে একটা ইলেকট্রন নিউক্লিয়াসের ভিতরে আছে, এই অবস্থায় ইলেকট্রনের পজিশন মেজারমেন্টের আনসার্টেনটি আমি যতবারই মেজার করি না কেন, এভরি টাইম আমি ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের ভিতরে পাবো। তাহলে কোনো অবস্থাতেই পজিশন আনসার্টেনটির যে ম্যাক্সিমাম ভ্যালু, সেটা কিন্তু এই নিউক্লিয়ার রেডিয়াসের থেকে বড় হবে না। সেই জন্যই লেখা হয়েছে যে ডেল এক্স ম্যাক্স পজিশন আনসার্টেনটি, তার ম্যাক্সিমাম ভ্যালু ইজ অফ দি অর্ডার অফ নিউক্লিয়ার ডায়ামিটার। একটা নিউক্লিয়াসের ডায়ামিটার কত হয়? অফ দি অর্ডার অফ 10⁻⁻14 মিটার। যদি ইলেকট্রনটা নিউক্লিয়াসের ভিতরে থাকে, তাহলে তার পজিশন আনসার্টেনটির ম্যাক্সিমাম ভ্যালুটা এইরকম 10⁻⁻14 মিটার এই অর্ডারের হবে। ফাইন, যেহেতু পজিশন মেজারমেন্ট আনসার্টেনটিটা ম্যাক্সিমাম, অ্যাকর্ডিং টু হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, মোমেন্টাম মেজারমেন্ট আনসার্টেনটিটা মিনিমাম হবে। ডেল এক্সটা যদি ম্যাক্সিমাম হয়, তাহলে ডেল পিটা মিনিমাম হবে, তার কারণ তাদের প্রোডাক্টটা, মিনিমাম প্রোডাক্টটা কনস্ট্যান্ট অফ দি অর্ডার অফ এইচ বা এইচ ক্রস বা h/2 বা h ক্রস/2। আমরা এখানে h ক্রস/2 নিয়ে করেছি। তো মোমেন্টাম মেজারমেন্টের মিনিমাম আনসার্টেনটিটা তাহলে কত? h ক্রস/2 ইন্টু ডেল এক্স ম্যাক্স। এইচ ক্রসের ভ্যালুটা বসিয়ে দেওয়া হয়েছে এখানে, রিডিউস প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালুটা বসানো হয়েছে, আর ডেল এক্স ম্যাক্স এর ভ্যালুটা নিউক্লিয়ার ডায়ামিটার, সেই ভ্যালুটা বসানো হয়েছে। বসিয়ে দেখানো হয়েছে যে ইলেকট্রনটা যদি নিউক্লিয়াসের ভিতরে থাকে, তাহলে তার মোমেন্টাম মেজারমেন্টের আনসার্টেনটি মিনিমাম এই জিনিসটা হবে। ঠিক আছে, এত দূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আনসার্টেনটি প্রিন্সিপালটা কাজে লাগিয়ে আমরা দেখালাম যে ইলেকট্রনটা যদি নিউক্লিয়াসের ভিতরে থাকে, তাহলে তার মোমেন্টাম মেজারমেন্টের আনসার্টেনটি অন্তত এই জিনিসটা হবে। এবার হোয়াট শুড বি দি মিনিমাম মোমেন্টাম ইন দ্যাট কেস?
একটা জিনিসকে আমি মেজার করছি, তার যে মিনিমাম আনসার্টেনটি সেইটা আমি জানি। তাহলে যে কোয়ান্টিটিটাকে মেজার করছি তার মিনিমাম ভ্যালুটা কি আনসার্টেনটির থেকে তো ছোট হতে পারে না। যে কোয়ান্টিটিকে আমি ধর একটা কোয়ান্টিটিকে মেজার করছি, যে কোয়ান্টিটিটাকে মেজার করার আনসার্টেনটি কত সেটা আমরা জানি। তাহলে কোয়ান্টিটিটার ভ্যালুটা এই আনসার্টেনটির থেকে তো ছোট হতে পারে না। কোয়ান্টিটির যে মিনিমাম ভ্যালু, সেই মিনিমাম ভ্যালুটা আনসার্টেনটির থেকে ছোট হতে পারে না। মোমেন্টাম মেজারমেন্টের আনসার্টেনটিটা আমরা ক্যালকুলেট করেছি, তাহলে লিনিয়ার মোমেন্টামের মিনিমাম ভ্যালুটা নিশ্চয়ই ডেল পি মিনিমাম এর থেকে ছোট হতে পারে না, কম্পারেবল টু দ্যাট ভ্যালু। So minimum linear momentum of the electron, if it is located inside the nucleus, should be this 5 into 10 to the power minus 21 kg/meter per second. তাহলে corresponding kinetic energy টা কত হবে? কাইনেটিক এনার্জিটা হবে p স্কয়ার বাই 2me। কাইনেটিক এনার্জিটা হবে p স্কয়ার বাই 2me। ইলেকট্রনের মাসটাকে বসিয়ে দাও, লিনিয়ার মোমেন্টামটা ভ্যালু যেটা সেটাকে বসিয়ে দাও, দিলে অ্যান্সারটা পেয়েছো, সেটাকে ফার্দার মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করো। 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 এইটা দিয়ে ডিভাইড করে মেগা ইলেকট্রন ভোল্টে এনার্জিটাকে লেখো। দেখতে পাচ্ছ যে নিউক্লিয়াসের ভিতরে যদি ইলেকট্রনটা থাকতো তার মিনিমাম এনার্জি কিন্তু 86 মেগা ইলেকট্রন ভোল্ট এইরকম হতে হতো। হোয়ারএজ যখন বিটা পার্টিকেলের এমিশন আমরা দেখি যে ইলেকট্রনের এনার্জিটা 1 2 3 মেগা ইলেকট্রন ভোল্ট এইরকম অর্ডারের। কাজেই এক্সপেরিমেন্টালি আমরা যে বিটা পার্টিকেলটাকে দেখি নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসছে, সেটা কিন্তু ইনিশিয়ালি নিউক্লিয়াসের মধ্যে ছিল না, ইট ওয়াজ জেনারেটেড ডিউরিং দি বিটা ডিসইন্টিগ্রেশন প্রসেস। So that's how we can explain that it is impossible that an electron can reside inside a nucleus. Clear হয়েছে কি প্রবলেমটা? হ্যাঁ স্যার। স্যার এখানে আমরা ইলেকট্রনের এনার্জি, হ্যালো স্যার। হ্যাঁ শুনছি, বলো। স্যার এখানে আমরা ইলেকট্রনের এনার্জি বলতে শুধু কাইনেটিক এনার্জিটাকে ধরলাম কেন, ও রেস্ট মাস এনার্জিটাকে নিলাম না? না, কথাটাকে অন্যরকম ভাবে বলতে পারতে। কাইনেটিক এনার্জিটা ধরলাম, আমরা তো এখানে একটা অর্ডার অফ ম্যাগনিটিউড ক্যালকুলেট করছি, তাই না? তো কাইনেটিক এনার্জিটা সেই জন্য এখানে একদম ক্লাসিক্যাল যে p স্কয়ার বাই 2m এইটাকে বসানো হয়েছে। তুমি রিলেটিভিস্টিকে বসাতেই পারতে p স্কয়ার c স্কয়ার প্লাস m0 স্কয়ার c টু দি পাওয়ার 4 স্কয়ার রুট, এই ভ্যালুটা ক্যালকুলেট করতেই পারতে, কিন্তু করলে যেটা দেখতে সেটা এর থেকেও বড় আর করে দেখো। ভালোই কোয়েশ্চেন করেছো, করে দেখো মোমেন্টামটা এইটা, তুমি রিলেটিভিস্টিক এনার্জি ফর্মুলাটা করে দেখো, কাইনেটিক এনার্জি কত হবে বা টোটাল এনার্জি কত হবে, ক্যালকুলেট করে দেখো। ওকে, আচ্ছা স্যার। আমি রাদার এক্সপেক্ট করেছিলাম যে আরেকটু অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেনটা করেছে। সেটা হচ্ছে আমরা এখানে যে ক্যালকুলেশনটা করেছি সেটা তো কাইনেটিক এনার্জি। তো নিউক্লিয়াসের ভিতরে যদি ইলেকট্রন থাকে তাহলে তার কিছু পটেনশিয়াল এনার্জিও থাকা উচিত। নিউক্লিয়াসের ভিতরে যদি ইলেকট্রন থাকে তাহলে তার পটেনশিয়াল এনার্জিও থাকা উচিত। তবে সেই পটেনশিয়াল এনার্জিটা কি হতে পারে, সেটা বেসিক্যালি কুলম্ব এনার্জি। নিউক্লিয়াসের ভিতরে যদি ইলেকট্রনটা থাকে তাহলে প্রোটনের সাথে ইলেকট্রনটার ইন্টারঅ্যাকশন, প্রোটনগুলোর সাথে ইলেকট্রনের ইন্টারঅ্যাকশন পটেনশিয়াল এনার্জি হবে। তাতে করে টোটাল এনার্জির যে ভ্যালুটা সেটা কিছুটা কম হবে, কিন্তু কুলম্ব এনার্জিটা অনেকটাই কম আসবে। যাই হোক, মানে এতটা ডিটেলে যাওয়ার দরকার নেই, একেবারেই দরকার নেই। ইনফ্যাক্ট পরীক্ষায় এইটা খুব কোয়েশ্চেনটা খুব ফ্রিকুয়েন্ট আসে আর কি। প্রশ্নটা এরকম ভাবে দেয়, প্রশ্নটা খুব বাজেভাবে করা হয় আর কি। প্রশ্নটা করা হয় এরকম ভাবে, why an electron cannot reside inside the nucleus? কোয়েশ্চেনটা এরকম থাকে, why an electron cannot reside inside the nucleus? বাট অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা যেটা হওয়া উচিত সেটা হচ্ছে explain that it is impossible for an electron to reside inside the nucleus, বা explain the fact that an electron cannot reside বা does not reside inside the nucleus. আমরা এই ফ্যাক্টটাকে এক্সপ্লেন করতে পারি, কেন থাকে না সেটা অন্তত আনসার্টেনটি প্রিন্সিপাল দিয়ে এক্সপ্লেন করা যায় না। কেন থাকে না তার একটা ফিজিক্যাল রিজন রয়েছে। নিউক্লিয়াসের মধ্যে যদি থাকতে হয় তাহলে কি একটা স্ট্রং ফোর্স থাকতে হবে। নিউক্লিয়ন গুলোর মধ্যে যে ফোর্স রয়েছে, নিউট্রন প্রোটন এদের মধ্যে স্ট্রং ফোর্স রয়েছে, নিউক্লিয়ার ফোর্সের জন্য তারা একটা ছোট্ট জায়গার মধ্যে থাকে। এখন ইলেকট্রনটা অ্যাকচুয়ালি একটা লেপ্টন,
it does not take part in strong interaction. এটা weakly interacting particle. এটা weak interaction এ take part করে, electromagnetic interaction এ take part করে. It does not take part in strong interaction. So how can it reside inside the nucleus? এটা দিয়ে বলা যায় মানে কেন থাকে না তার উত্তর হচ্ছে এইটা, কিন্তু যেটা উত্তরটা চাওয়া হয় সেটা এইটাই। কোশ্চেনটা যাই হোক না কেন, এই কনটেক্সটে যে উত্তরটা চাওয়া হয় সেটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল দিয়ে এক্সপ্লেনেশন। কোশ্চেনটা ভুলভাল ভাবে করা হয়। স্যার বলো। স্যার বলছি এটা আর মানে এরকম ভাবে করা যেত না, ডেল পি মিনিমাম আমরা পেয়েছি 5 × 10⁻21 কেজি মিটার পার সেকেন্ড। স্যার যদি এটাকে ইলেকট্রনের মাস দিয়ে ডিভাইড করি তাহলে ডেল ভি মিনিমাম পেতাম না? পাও না। ওটা ওটা তো স্যার দেখছি সির চাইতে অনেক বড় আসছে। তাই সেটা হবে, সেটাও হবে, সেটাও হবে, সেটাও হবে। ওটা বলে যেহেতু এই সির চাইতে বড় তো ভ্যালু আমরা পেতে পারি না, তো সেটা হবে। কিন্তু যদি সেরকমই করতে চাও তাহলে আমি বলবো এমটাকে এম নিও না, এমটাকে রিলেটিভিস্টিক মাস নাও, m0/√1 - v²/c² নাও। এটা গুড আইডিয়া। এটা তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো ঠিকই। পি মিনিমাম যদি তোমার এইটা হয়, পি মিনিমাম যদি এইটা হয় তাহলে ভেলোসিটিটা ক্যালকুলেট করে দেখো। এই ভেলোসিটিটা যখন ক্যালকুলেট করবে এমটাকে না রিলেটিভিস্টিক মাস নাও, m0/√1 - v²/c² এই ভ্যালুটা নাও, ঠিক আছে? হ্যাঁ স্যার, দেখতে পারো করে। চলো, মানে এইটা ক্লিয়ার হয়েছে তো, প্রবলেমটা ক্লিয়ার হয়েছে তো? তাহলে আমি পরেরটাতে যাবো আর কি। যাই। হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার আরো একটা অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এখানে যেটা আমরা ডিসকাস করব, এই টপিকটা ইনফ্যাক্ট কোয়ান্টাম মেকানিক্স এর অ্যাপ্লিকেশন হিসাবে পড়বই। কোয়ান্টাম মেকানিক্স এর অ্যাপ্লিকেশন বলতে তোমার ওই শ্রোডিঙ্গার ইকুয়েশনের যখন অ্যাপ্লিকেশন নিয়ে আমরা যাব সেখানে এই টপিকটা পড়বই। কিন্তু উই আর নাও এট এ পজিশন টু এস্টিমেট দি মিনিমাম এনার্জি অফ এ পার্টিকেল ইন এ বক্স। একটা পার্টিকেলকে ধরো একটা ওয়ান ডাইমেনশনাল পোটেনশিয়াল বক্সের মধ্যে কনফাইন করে রাখা হয়েছে। ওয়ান ডাইমেনশনাল বক্স কি তোমাদের বোধহয় আগে আমি এক্সপ্লেন করেছি নাকি? ওয়ান ডাইমেনশনাল বক্স তোমাকে যদি ওই সেই মিউনিসিপ্যালিটির যে অফিসটা রয়েছে আর তারপরে যে বিল্ডিংটা রয়েছে ওই গলিটার মধ্যে ঢুকিয়ে ছেড়ে দেওয়া হয়, তাহলে যে সিচুয়েশনটা হবে আর কি, তুমি ওই গলিটার মধ্যেই ঘুরে বেড়াতে পারবে। এবার ধরো তোমাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঢুকিয়ে দিয়ে একদম ওই এন্ডে একটা বাউন্ডারি তুলে দেওয়া হয়েছে আর এই এন্ডে আর একটা বাউন্ডারি তুলে দেওয়া হয়েছে, তাহলে তোমার মোশনটা এই ওয়ান ডাইমেনশনেই কনফাইন থাকবে। তো বেসিক্যালি জিনিসটা এইরকম যে একটা পার্টিকেল ইজ কনস্ট্রেন্ট টু মুভ in a certain region along in one dimension। হ্যাঁ, ওয়ান ডাইমেনশন একটা জায়গার মধ্যে এটা কনস্ট্যান্ট। এইদিকে পোটেনশিয়াল যে হাইট সেইটা ইনফিনিটি, এখানেও পোটেনশিয়াল হাইটটা ইনফিনিটি, অর্থাৎ এখানে একটা বাউন্ডারি ওয়াল রয়েছে যার ইনফাইনাইট হাইট, ইউ ক্যান নট জাম্প। একই রকম ভাবে ডান দিকেও আর একটা ওয়াল রয়েছে। ইউর মোশন ইজ কনস্ট্যান্ট বিটুইন দিস লিমিট 0 and L, ওয়ান ডাইমেনশন। হ্যাঁ, টু ডাইমেনশন বা থ্রি ডাইমেনশন নয়, ওয়ান ডাইমেনশনে মোশনটা কনফাইন্ড 0 and L। তাহলে এই পার্টিকেলটার পজিশনকে যদি আমরা মেজার করি, হোয়াট উইল বি দি ম্যাক্সিমাম আনসার্টেনটি? ইউ সি ইট ইজ L, তাই না? একটা পার্টিকেল যদি ওয়ান ডাইমেনশনাল বক্সের মধ্যে কনফাইন্ড থাকে এবং তার পজিশনটাকে যদি আমরা মেজার করি তাহলে তো সবসময় 0 আর L এর মধ্যেই পার্টিকেলটাকে দেখতে পাবো। সুতরাং পজিশন মেজারমেন্টের যে আনসার্টেনটি Δx, তার ম্যাক্সিমাম ভ্যালুটা তো L এর থেকে বড় হতে পারে না। Δx max equals to L, Δx max equals to L, ফাইন। এবার করেসপন্ডিং মোমেন্টাম আনসার্টেনটি ক্যালকুলেট করো বাই ইউজিং দি আনসার্টেনটি প্রিন্সিপাল। আনসার্টেনটি প্রিন্সিপালটা কাজে লাগিয়ে মোমেন্টাম আনসার্টেনটি ভ্যালু ক্যালকুলেট করো। দেখো, পজিশন আনসার্টেনটি যদি ম্যাক্সিমাম হয়, ন্যাচারালি মোমেন্টাম আনসার্টেনটিটা মিনিমাম হবে। You calculate the minimum value of momentum uncertainty, and this is h cross by 2L। এবার যেমন যুক্তিটা আমরা আগে দেখতে দিলাম যে একটা কোয়ান্টিটিকে আমরা মেজার করছি যার আনসার্টেনটিটা জানি, তাহলে সেই কোয়ান্টিটির মিনিমাম ভ্যালুটা ওই আনসার্টেনটি থেকে ছোট হতে পারে না। অর্থাৎ মিনিমাম ভ্যালু অফ দি লিনিয়ার মোমেন্টাম ইজ অলসো দিস h cross by 2L।
তো এটাই যদি মোমেন্টাম ভ্যালু হয়, করেসপন্ডিং এনার্জি কত হবে? মিনিমাম ভ্যালু অফ এনার্জি। এনার্জি মিনিমাম ভ্যালুকে আমরা গ্রাউন্ড স্টেট এনার্জি বলে থাকি। হ্যাঁ, মিনিমাম এনার্জি ভ্যালুটা হচ্ছে p²/2m। ভ্যালুগুলোকে বসিয়ে দাও, বসিয়ে দিলে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে h²/8 ml²। h²/8 শরিঞ্জার ইকুয়েশন কাজে লাগিয়েও জিনিসটা এরকমই পাওয়া যায়, তবে একটু থাকে, ডিফারেন্স থাকে। শরিঞ্জার ইকুয়েশন কাজে লাগালে যেটা পাওয়া যায় সেটা ভ্যালুটা হচ্ছে এইটা, π²h²/2ml²। এরকম একটা ভ্যালু পাওয়া যায়। হ্যাঁ, যাই হোক, আমরা এখানে কিন্তু আনসার্টেনটি প্রিন্সিপাল দিয়ে তো এক্সাক্ট ক্যালকুলেশন করতে পারি না, অনলি উই ক্যান এস্টিমেট। সেই জন্যই আমি এইভাবে বলেছি অ্যাপ্লিকেশনটা, estimation of ground state energy of a particle in a box, and that's how we can do. পরিষ্কার প্রবলেমটা? কি বলো, ক্লিয়ার হয়েছে প্রবলেমটা যেটা বললাম? হ্যাঁ স্যার। আমি আগের স্লাইডে একটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে তোমার ওই যখন করা হলো, বলো, ইলেকট্রন যে থাকতে পারে না এটাকে এক্সপ্লেন করলাম। একদম সিমিলার অ্যাপ্রোচ ফলো করতে পারো তোমরা, একদম সিমিলার অ্যাপ্রোচ ফলো করে আর্গু করতে পারো যে একটা প্রোটন বা নিউট্রন কিন্তু থাকতে পারে নিউক্লিয়াসের ভিতর। হ্যাঁ, একটা প্রোটন বা একটা নিউট্রন কিন্তু নিউক্লিয়াসের ভিতরে থাকতে পারে। অর্থাৎ বেসিক্যালি তোমাকে কি করতে হবে, একদম একই রকম অ্যাপ্রোচ ফলো করতে হবে। এমটা শুধু প্রোটন মাস বা নিউট্রন মাস দিয়ে রিপ্লেস করতে হবে। এমটা প্রোটন মাস বা নিউট্রন মাস এইটা দিয়ে রিপ্লেস করতে হবে, এই আর প্রোটন বা নিউট্রনের মাস অলমোস্ট সেম, ভ্যালুটা দিয়ে রিপ্লেস করে দেখতে পারো যে সেই ভ্যালুটা তোমার খুব অ্যাপ্রিসিয়েবল একটা ভ্যালু, হ্যাঁ, অ্যাকসেপ্টেবল একটা ভ্যালু, সেই রকম এটা আসছে। রাফলি 1000 টাইমস স্মলার হবে। স্যার বলো। স্যার বলছি, ওই যে রাকেশ যে কিছুক্ষণ আগে যে এটা বললো না, যেভাবে ওই ডেলভির ভ্যালুটা ক্যালকুলেট করে বার করা যায়, যেভাবে, হ্যাঁ হ্যাঁ স্যার বলছি ওটা করলে মানে ভি এর ভ্যালুটা সি এর থেকে অনেক বড় আসছে, তাহলে সেটা কি করে দিতে পারো? সম্ভব নয় সেটা, সেখান থেকে ডিসকার্ড করে দিতে পারো। আচ্ছা স্যার, হ্যাঁ, কারণ b²/c²টা তো তাহলে 1 এর থেকে বড় আসছে, নিচেরটা তাহলে এইতে চলে আসছে। সেটাই রাকেশের যুক্তি সেটাই ছিল আর কি, এবং এটা হবে ঠিকই, ইকুয়ালি অ্যাকসেপ্টেড। হ্যাঁ, হ্যাঁ স্যার। এই let us proceed. Another application, estimation of ground state energy of a simple harmonic oscillator. এটা আমরা যখন পরে 4th সেমিস্টারে শ্রোডিঞ্জার ইকুয়েশনের অ্যাপ্লিকেশন হিসাবে পড়ব, কিন্তু we are now at a position to estimate the ground state energy, minimum energy of a simple harmonic oscillator with the help of uncertainty principle. ইনফ্যাক্ট আমরা যখন এই প্ল্যাঙ্কস থিওরি পড়ে এসেছিলাম যে একটা সিম্পল হারমোনিক অসিলেটরে মিনিমাম এনার্জি 0, কোয়ান্টাম মেকানিক্যালি কিন্তু সিম্পল হারমোনিক অসিলেটরে মিনিমাম এনার্জি 0 হতে পারে না। যদি মিনিমাম এনার্জি 0 হয়, সিম্পল হারমোনিক অসিলেটরে মিনিমাম এনার্জি, গ্রাউন্ড স্টেট এনার্জি যদি 0 হয়, তার মানে কি পটেনশিয়াল এনার্জিও 0 আর কাইনেটিক এনার্জিও 0। পটেনশিয়াল এনার্জি 0 মানে কি পজিশনটা এক্স্যাক্টলি লোকেটেড এট x = 0, মোমেন্টামটাও এক্স্যাক্টলি মেজারেবল p = 0, অর্থাৎ ডেল পি আর ডেল এক্স দুটোই 0 হয়ে যায়। দ্যাট ভায়োলেটস দি আনসার্টেনটি প্রিন্সিপাল। একটা সিম্পল হারমোনিক অসিলেটরে কিন্তু গ্রাউন্ড স্টেট এনার্জিটা সেটা 0 নয়, দ্যাট মাস্ট হ্যাভ সাম নন জিরো ভ্যালু। পরে যখন আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশনের অ্যাপ্লিকেশনে যাব সেখানে এটা ডিটেলে ডিসকাস করব, কিন্তু এখনই আনসার্টেনটি প্রিন্সিপাল দিয়ে কিন্তু জিনিসটাকে এস্টিমেট করে ফেলা যায়। দেখো কিভাবে। কনসিডার এ সিম্পল হারমোনিক অসিলেটর অফ মাস m, amplitude a and angular frequency ওমেগা। তাহলে অসিলেটরটার অ্যামপ্লিটিউডটা যেহেতু a, কাজে অসিলেটরটাকে অবশ্যই প্লাস মাইনাস a এর মধ্যে আমরা খুঁজে পাবো। এইটা ধরো a আর এইটা ধরো মাইনাস a, এইটা হচ্ছে x = 0। তো অসিলেটরের পজিশনটাকে যদি আমরা লোকেট করি সেটা অবশ্যই মাইনাস a থেকে প্লাস a এর মধ্যে পাওয়া যাবে। কাজে এই পজিশন মেজারমেন্টের যে আনসার্টেনটি, তার ম্যাক্সিমাম ভ্যালুটা 2 এর থেকে বড় হতে পারে না। del x max = 2a। কাজেই del p মিনিমাম, মোমেন্টাম আনসার্টেনটির মিনিমাম ভ্যালু কত হবে? h×2 × del x max, অর্থাৎ h×4a এর সাথে সমান। এবার এনার্জি ভ্যালুটাকে ক্যালকুলেট করে দেখো। এনার্জি ইজ কি p²/2m কাইনেটিক এনার্জি প্লাস দি পোটেনশিয়াল এনার্জি।
সো ইট ইজ দিস এইচ কাট স্কোয়ার বাই ভ্যালুগুলোকে যদি বসাও, বসিয়ে যেটা হয় সেটাই। এখন ইটা যদি মিনিমাম হয় তাহলে ডিই ডিএ উইল বি জিরো, ডিই ডিএ ইজ জিরো। এখানে যে এক্সপ্রেশনটা পেয়েছো সেই এক্সপ্রেশনটাকে ডিফারেন্সিয়েট করো, করে দেখো যে এনার্জিটাকে যদি মিনিমাম হতে হয় তাহলে এ স্কোয়ারের ভ্যালুটা এটার সাথে সমান হতে হবে। এবার এনার্জির এই এক্সপ্রেশনে স্কোয়ারের ভ্যালুটা বসিয়ে দিতে পারো, বসিয়ে যদি ইভ্যালুয়েট করো তাহলে দেখবে এটা এইচ প্লাস ওমেগা বাই 4, h plus omega by 4, whereas quantum mechanically the value is h plus omega by 2. আবার যেটা আমি বলছি যে কোয়ান্টাম মেকানিক্যালি শ্রোডিঞ্জার ইকুয়েশন দিয়ে যদি আমরা ক্যালকুলেশনটা করি, উই উইল গেট এক্সাক্ট ভ্যালু, উই ক্যান এক্সপেক্ট অ্যান এক্সাক্ট ভ্যালু, বাট উইথ দি আনসার্টেনটি প্রিন্সিপাল আমরা এস্টিমেট করতে পারি, এক্সাক্ট ভ্যালুটা কত সেটা বলতে পারি না। যদি সেই এক্সাক্ট ভ্যালুটা চলে আসে সেটা জাস্ট একটা কোইন্সিডেন্স হিসাবেই ধরতে হবে। এরকম ভাবে আমরা সিম্পল হারমোনিক অসিলেটরে গ্রাউন্ড স্টেট এনার্জিটাকে বের করে ফেলতে পারি। নেক্সট আরো একটা বড় ইমপ্লিকেশন আনসার্টেনটি প্রিন্সিপালের, সেটা হচ্ছে ইম্পসিবিলিটি অফ এ পার্টিকেল ফলোইং এ ট্রাজেক্টরি। কোয়ান্টাম মেকানিক্যালি কিন্তু একটা পার্টিকেল যে একটা ফিক্সড ট্রাজেক্টরি ফলো করছে সেটা সম্ভব নয়, এটা আমরা আনসার্টেনটি প্রিন্সিপাল দিয়ে বলে দিতে পারি। দেখো আমরা প্রথমে এক্সাম্পল হিসাবে একটা সিম্পল হারমোনিক অসিলেটর কি নিয়েছি। Trajectory of a particle requires complete information on position and momentum simultaneously, right? একটা পার্টিকেলের যদি ট্র্যাজেক্টরি ড্র করতে হয়, এই পজিশন মোমেন্টাম ডায়াগ্রাম যদি ড্র করতে হয়, এখানে যেমনটা দেখানো হয়েছে দেখতে পাচ্ছ, পজিশন মোমেন্টামকে আমরা প্লট করছি, তার মানে কি প্রত্যেকটা পয়েন্টের করেসপন্ডিং px আর x এর একটা ডেফিনাইট ভ্যালু রয়েছে, অর্থাৎ পজিশন এবং মোমেন্টামকে সাইমালটেনিয়াসলি মেজার করতে হচ্ছে একটা পার্টিকেলের। সেটা আমরা দেখিয়ে এসেছি আনসার্টেনটি প্রিন্সিপাল অনুযায়ী জিনিসটা ফরবিডেন। এখানে ওই এক্সাম্পলটাই বলা রয়েছে যে একটা সিম্পল হারমোনিক অসিলেটরের ট্র্যাজেক্টরির ইকুয়েশন কি হয়। একটা সিম্পল হারমোনিক অসিলেটরের ট্র্যাজেক্টরির ইকুয়েশন হয় এইটা, p স্কয়ার বাই 2m প্লাস হাফ ইন্টু m ওমেগা স্কয়ার এক্স স্কয়ার ইকুয়ালস টু ই, যেটা কিনা কনস্ট্যান্ট, অর্থাৎ বেসিক্যালি সাম এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এইটা বেসিক্যালি ইকুয়েশন অফ এন ইলিপস। যাই হোক, ট্র্যাজেক্টরি যা খুশি হতে পারে, যদি ট্র্যাজেক্টরি আমাদেরকে ড্র করতে হয় উই নিড টু নো দি পজিশন এন্ড মোমেন্টাম সাইমালটেনিয়াসলি। হ্যাঁ, সেটা কিন্তু ক্লাসিক্যালি সেটা অ্যালাউড, আমরা পজিশন মোমেন্টামকে সাইমালটেনিয়াসলি বের করে ফেলতে পারি, but according to uncertainty principle we cannot measure the position and momentum simultaneously, and hence we cannot have the trajectory of a particle. তাহলে এইটাকে আমরা রেডিলি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি এই কনসেপ্টটাকে, যে আনসার্টেনটি প্রিন্সিপাল ফোর্সেস আস টু রিজেক্ট বোরস অ্যাটমিক মডেল। বোরের অ্যাটমিক মডেলেও কিন্তু ফিক্সড ট্র্যাজেক্টরির কথা বলা হয়েছে, এখানে যে স্টেশনারি স্টেটগুলোর আইডিয়াটা দেওয়া হয়েছে যে একটা ইলেকট্রন সে একটা সার্কুলার পাথে রোটেট করছে, এই আইডিয়াটা তাহলে ফরবিডেন অ্যাকর্ডিং টু আনসার্টেনটি প্রিন্সিপাল। আমরা জিনিসটাকে একটু অন্যরকম ভাবেও দেখাতে পারি। টপিকটা এটাই, আনসার্টেনটি প্রিন্সিপাল ফোর্সেস আস টু রিজেক্ট বোরস অ্যাটমিক মডেল। দেখো এখানে পজিশন মোমেন্টাম আনসার্টেনটি প্রিন্সিপালটাকে যদি কাজে লাগাই কি হবে, ডেল পি ইন্টু ডেল এস মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু এইচ ক্রস বাই 2, del p into del s must be greater than or equal to h cross by 2 suppose the electron moves in a circular orbit of radius a। সেক্ষেত্রে পজিশন মোমেন্টাম আনসার্টেনটি প্রিন্সিপালটাকে যদি অ্যাপ্লাই করতে হয় সেটা কি ট্যানজেনশিয়াল ডিরেকশনে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম L সমান m into v into a, that is p into a, mv into a, mv is the linear momentum, so L equals to p into a, corresponding আনসার্টেনটিটা কত, del L সমান del p into a, ফিক্সড রেডিয়াসে অরবিট করছে, কাজে এটা কনস্ট্যান্ট, তো del L equals to del p into a বা del p equals to del L by a। এবার যদি এর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটাকে থিটা বলি, দ্যাট থিটা ইজ রিলেটেড টু দি আর্ক লেন্থ s বাই দিস ফর্মুলা s equals to a into থিটা, তাহলে del s সমান কত, a into del থিটা। এবার এই রিলেশনটাতে তুমি অ্যাপ্লাই করো, এই রিলেশনটায় del p টাকে রিপ্লেস করো বাই del L by a, আর del s টাকে রিপ্লেস করো বাই a into del থিটা to obtain this relation, del L into del theta is greater than equal to h cross by 2. What is the maximum value of del theta? Any idea? Del theta maximum value কত? Del theta এর maximum value কত?
স্যার 2 পাই 2 পাই স্যার একদমই তাই, 2 পাই। একদমই তাই। ডেল থিটার ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 2 পাই। পার্টিকেলটা ট্রাজেক্টরিটা তো ফিক্সড ট্রাজেক্টরি, ক্লোজ ট্রাজেক্টরিটা ক্লোজ ট্রাজেক্টরি, কাজেই ডেল থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? 2 পাই। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছ, ডেল এল এই ভ্যালুটা জিরো নয়। ডেল থিটা যদি 2 পাই হয়, ডেল থিটা যদি ফাইনাইট হয়, তাহলে ডেল এলটা কি জিরো নয়? ডেল এলটা জিরো নয়, এই কথার অর্থ কি, এর অ্যাঙ্গুলার মোমেন্টামটা প্রিসাইজলি ডিফাইন করা যায় না। অ্যাকর্ডিং টু বোরস মডেল, এলটাকে কিন্তু প্রিসাইজলি ডিফাইন করা আছে অ্যাজ এন ইনটু এইচ ক্রস। তাহলে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপল ফোর্সেস আস টু রিজেক্ট দি বোরস অ্যাটমিক মডেল। এখানে এক্সপ্লেনেশনটা অবশ্য এ করে বলা আছে, অ্যাঙ্গুলার মোমেন্টামটা প্রিসাইজলি ডিফাইন্ড, একই জিনিস, অ্যাঙ্গুলার মোমেন্টামটা প্রিসাইজলি ডিফাইন করা হয়েছে অ্যাকর্ডিং টু বোরস মডেল, সো ডেল এল ইকুয়ালস টু জিরো। কাজেই এই আনসার্টেনটি প্রিন্সিপালটা থেকে দেখতে পাচ্ছ ডেল থিটা শুড বি ইনফিনিটি, বা ডেল থিটার ম্যাক্সিমাম ভ্যালুটা বললাম 2 পাই। কাজেই এটা কনসিস্টেন্ট হচ্ছে না। ক্লিয়ার হয়েছে? কিছু বলতে হবে, দ্বিতীয়বার বলতে হবে এই টপিকটা নিয়ে? হ্যালো, না স্যার ঠিক আছে ওকে। আচ্ছা, এই Lx del p যে গ্রেটার দ্যান ইকুয়াল টু h ক্রস বাই 2 পজিশন মোমেন্টাম আনসার্টেনটি থেকে আমরা এনার্জি টাইম আনসার্টেনটিটাও বের করে ফেলতে পারি। হ্যাঁ, আর del E del t গ্রেটার দ্যান ইকুয়ালস টু h ক্রস বাই 2 এই রিলেশনটা বের করে ফেলতে পারি। জাস্ট কনসিডার এ পার্টিকেল অফ মাস m having its linear momentum p and energy e, তাহলে E equals to p square by 2m। তাহলে del E যদি ক্যালকুলেট করো, del E ক্যালকুলেট করলে কত হবে? p del p by m, তো v ইনটু del p। হ্যাঁ, এনার্জি আনসার্টেনটিটা আমরা বের করে ফেললাম। এবার পার্টিকেলের পজিশন মেজারমেন্ট আনসার্টেনটি যদি del x হয়, তার টাইম ডিলেটেড টাইম আনসার্টেনটিটা del t হয়, তাহলে del x সমান v ইনটু del t। এবার এই del x ইনটু del p ইকুয়ালস টু h ক্রস বাই 2 এই ফর্মুলাটাতে জিনিসটা বসিয়ে দাও। বসিয়ে দিলে দেখতে পাবে del E ইনটু del t এইটা h ক্রস বাই 2 এর থেকে বড়। এরকম ভাবে আমরা এনার্জি টাইম আনসার্টেনটিটা বের করে ফেলতে পারি। ইনফ্যাক্ট এই জায়গাটা থেকে আমরা আরো কিছু দূর যেতে পারি, ফ্রিকোয়েন্সি টাইম আনসার্টেনটি বের করে ফেলতে পারি। দেখো E সমান কত? E সমান h নিউ, কাজী del E সমান h ইনটু del নিউ। তাহলে আমরা দেখবো del নিউ ইনটু del t এইটাও কিন্তু তোমার ওই কনস্ট্যান্ট বা গ্রেটার দ্যান সাম ফ্যাক্টর। ওমেগা টার্মে বললে বোঝাতে সুবিধা হতো। ইট ইজ del নিউ del t গ্রেটার দ্যান অর ইকুয়াল টু সাম ফ্যাক্টর। অর্থাৎ যদি আমরা ফ্রিকোয়েন্সিটাকে প্রিসাইজলি জানি, সেক্ষেত্রে টাইমের একটা আনসার্টেনটি থাকবে ইনফিনিটি, বা টাইম del থিটা যদি ফাইনাইট হয়, তাহলে del নিউটার একটা ফাইনাইট ভ্যালু থাকবে। এটা তোমরা যখন লেজার ফিজিক্স পড়বে সেখানে আমি কিছুটা ডিসকাস করবো। ইন দি কনটেক্সট অফ ন্যাচারাল লাইন উইথ, যে কোনো স্পেকট্রাল লাইনের একটা ব্রডেনিং থাকে, পারফেক্টলি মনোক্রোম্যাটিক লাইট বলে কিছু হয় না। ইউনিকলি কোনো ফ্রিকোয়েন্সিকে ডিটারমাইন করা সম্ভব হয় না, ব্রডেনিং থাকে। সেই ব্রডেনিং গুলো অনেক রকমের হতে পারে, তার মধ্যে একটা ফান্ডামেন্টাল কন্ট্রিবিউশন হচ্ছে ন্যাচারাল ব্রডেনিং। বিভিন্ন অ্যাটমিক স্টেটের যে অ্যাটমিক স্টেটের ডেফিনাইট লাইফ টাইম রয়েছে, del t ফাইনাইট ভ্যালু রয়েছে। অ্যাকর্ডিংলি সেখান থেকে যখন ট্রানজিশন হচ্ছে, সেক্ষেত্রে del নিউ এর একটা ফাইনাইট ভ্যালু থাকছে, del নিউটা কোনোভাবেই জিরো হচ্ছে না, del নিউ এর একটা নন জিরো ভ্যালু থাকবে। এটাকে বেসিক্যালি ফ্রিকোয়েন্সি টাইম রিলেশন, ফ্রিকোয়েন্সি টাইম আনসার্টেনটি বলা হয়, বা করেসপন্ডিং এনার্জি টাইম আনসার্টেনটি রিলেশন বলা হয়। তো এই টপিকটা আমরা ডিসকাস করতে গিয়ে মেইনলি সব জায়গাতেই দেখেছি যে আনসার্টেনটি যে প্রোডাক্টটা, সেইটাকে এইরকম ভাবে নেওয়া হয়েছে, h ক্রস বাই 2 হিসাবে, h ক্রস বাই 2 তার থেকে বড় হিসাবে নেওয়া হয়েছে। যে কোনো নিউমেরিক্যাল ক্যালকুলেশন বা যে কোনো ক্যালকুলেশনে তোমরা এই রিলেশনটাই ফলো করো। কিন্তু আমরা এলিমেন্টারি প্রুফ যখন করি, সেখানে দেখেছিলাম যে এই ভ্যালুটা h এর থেকে বড়, কোথাও এটা দেওয়া থাকে h বাই 2 এর থেকে বড়, কোথাও এটা দেওয়া থাকে h ক্রস এর থেকে বড়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে আনসার্টেনটি প্রিন্সিপালটাকে বলা থাকে। এই del x এবং del p এদের যে প্রোডাক্ট, আনসার্টেনটি প্রোডাক্টটা কোথাও লেখা থাকে h ক্রস বাই 2 তার থেকে বড়, কোথাও থাকে h এর থেকে বড়, কোথাও থাকে h বাই 2 এর থেকে বড়, বা কখনো এটাকে h ক্রস এর থেকে বড়, এরকম ভাবে মেনশন করা হয়। তো ন্যাচারালি একটা প্রশ্ন আসবে যে কোন ফর্মুলাটা ধরে আমরা এই ক্যালকুলেশন গুলো করব। আমার সাজেশন হচ্ছে যে এইটা কিন্তু একটা স্ট্যাটিস্টিক্যাল রেজাল্ট। স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচে যদি আমরা আনসার্টেনটি প্রিন্সিপালটাকে এস্টাবলিশ করি, তাহলে এই রিলেশনটা পাওয়া যায়। তো ইন অল ক্যালকুলেশন
you use the uncertainty product as greater than or equal to h cross by 2. del x into del p এটা h cross by 2 এই রিলেশনটা ইউজ করো। নাও টু কনক্লুড, এখানে সামারি দেওয়া রয়েছে যেটা বললাম, হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল ইন কোয়ান্টাম মেকানিক্স asserts a fundamental limit to the precision with which certain pairs of physical quantities of a system can be known. সেই পেয়ারটা পজিশন মোমেন্টাম হতে পারে, সেই পেয়ারটা অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাঙ্গুলার পজিশন হতে পারে, সেই পেয়ারটা এনার্জি টাইম হতে পারে। These uncertainties are inherent in the physical world and these have nothing to do with the skill of the observer or what I said, the experimental errors that occur in actual experiment. Okay, according to statistical definition, the uncertainty of a physical property is the standard deviation. পরে আমরা probability theory তে যাব, সেখানে standard deviation বলতে কি বোঝায় দেখব। So according to statistical definition, যে ফিজিক্যাল প্রপার্টি আনসার্টেনটির কথা বলছি সেটা বেসিক্যালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে মিন করে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ডেফিনিশন হচ্ছে এইটা, এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ স্কোয়ার তার রুট। এক্স স্কোয়ার অ্যাভারেজ পজিশন মেজারমেন্টে যদি আনসার্টেনটি বলতাম, এটা কি বোঝাতো, এক্স স্কোয়ারের অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ তার স্কোয়ার এর রুট। একইভাবে মোমেন্টাম আনসার্টেনটি যদি বলতাম, পি স্কোয়ার এর অ্যাভারেজ মাইনাস পি অ্যাভারেজ তার স্কোয়ার এর রুট। এরকম ভাবে আমরা আনসার্টেনটি গুলোকে স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচে ইন টার্মস অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিফাইন করে থাকি। তো এটাই আর কি, হ্যাঁ এটুকুই বলার ছিল আমার। এবার বলো তোমাদের কোনো প্রশ্ন থাকে।